আপনারা তো অমরনাথ যাত্রা করতে চলেছেন এই বছর 2025 সালে। আপনাদের মনের মধ্যে নানান উৎকণ্ঠা কাজ করছে। আমি আপনাদের মনের পরিস্থিতিটা বুঝতে পারি, কেননা 2024 সালে যখন আমি অমরনাথ যাত্রা করেছিলাম, ঠিক যাত্রার বেশ কিছুদিন আগে নানান ধরনের প্রশ্ন মনের মধ্যে আমার দানা বাঁধত। তো আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা ক্যামেরাবন্দি করা আমার হয়নি। আমি মাঝ রাস্তাতে বালটাল হয়ে যখন ফিরছিলাম, তখন ভল্লুকের তাড়া খেয়েছিলাম। আমাকে আশ্রয় নিতে হয়েছিল মিলিটারি ক্যাম্পে। আমাদের ঘোড়া গভীর রাত্রে ফেলে রেখে চলে গেছিলো আমাদের। তো প্রথমে ঘটনাগুলো বলবো আপনাকে, তারপরে এই ঘটনাগুলো কেন ঘটলো সেই কারণগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, যাতে আপনারা যাচ্ছেন যারা এই বছর, তাদের সঙ্গে যেন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হয়। বিষয়টা হচ্ছে এইরকম, আমরা অমরনাথ যাত্রা করেছিলাম। আমাদের এখান থেকে চারজন ছিলাম, আমি এবং তার সঙ্গে আরও 3 জন আমরা একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম। আমরা যাত্রা করেছিলাম বালটাল রুট দিয়ে, পায়ে হেঁটে যাত্রাটা শুরু করেছিলাম। সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। আপনারা জানেন যে বালটাল রুট দিয়ে যারা যাত্রা করে তাদের একদিনের মধ্যে উঠে যেতে হবে, উঠে দর্শন করতে হবে, দর্শন করে আবার ওই দিনের দিনই নেমে আসতে হবে, মাঝখানে কোনো থাকার জায়গা নেই। এই বিষয়টা আমরাও জানতাম। যাই হোক, মোটামুটি এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা যাত্রা শুরু করেছিলাম। যাত্রার শুরু সব কিছুই ঠিকঠাকই ছিল। বালটাল থেকে বারারি টপ পর্যন্ত একটা জায়গা আছে, মানে পুরো স্টিপ রাস্তা। বারারি টপ থেকে সমস্ত ঘটনাগুলো ঠিকঠাকই ছিল। তারপর থেকেই ঘটনাগুলো বিগড়াতে শুরু করলো। বারারি টপ পর্যন্ত আমরা সকলেই একসাথে যাচ্ছিলাম, একসাথেই গেছিলাম। তারপরে কালীমাতা টপের যে চড়াই, ওই চড়াইয়ের ওখানে কেউ আগে রেস্ট নিচ্ছে, কেউ পরে রেস্ট নিচ্ছে, এরকম খানিকটা ছন্ন ছাড়া আমরা হয়ে গেছিলাম। একটু মিসকমিউনিকেশন হয়। আমি ভেবেছিলাম হয়তো ওরা পরে আছে, ওরা ভেবেছে যে আমি আগে চলে গেছি। এই ধরনের একটু ভুল বোঝাবুঝিতে কালীমাতা টপ থেকে একটু দূরত্ব বেড়ে যায় আমাদের টিম মেম্বারের সঙ্গে। তারা একটু আগে চলে যায়, আমি একটু আগে, মানে পিছনে একটু পড়ে যাই। এরকম ঘটনা করতে করতে আমরা মন্দির চত্বরে এসে উপস্থিত হই। মন্দির চত্বর থেকে বারেই অ্যানাউন্স করা হচ্ছিল যে বিকাল 4টের মধ্যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। আপনারা যারা দেখার তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়ান, দেরি হলে কিন্তু লাইন আর দেখতে পারবেন না, মন্দিরের দরজা কিন্তু ক্লোজ হয়ে যাবে। সেই সমস্ত প্রচারের মানসিক উৎকণ্ঠার কারণে আমাদের টিম মেম্বাররা আমাকে একটু দেখতে না পেয়ে তারা তাড়াহুড়ো করে কিন্তু লাইন দিতে চলে গেছিলো, এবং আমি পড়ে গেছিলাম পিছনে। তো যাই হোক, মোটামুটি আমিও আস্তে আস্তে মন্দির চত্বরের কাছাকাছি পৌঁছে যাই, যেখানে লাইন আর কি পড়েছে, লম্বা লাইন পড়েছে, সেখানে আমি পৌঁছে যাই। সেখানে পৌঁছে গিয়ে আমি দেখলাম ওরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে, এবং লাইনে দাঁড়ানোর আগে একটা সিস্টেম রয়েছে যে সমস্ত কিছু, মানে চামড়ার কোনো জিনিসপত্র, বেল্ট, জুতো, মোজা, ক্যামেরা, মোবাইল, কোনো কিছু নিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় না। সেটা মন্দির চত্বরের বাইরে ক্লক রুম করা রয়েছে, সেই ক্লক রুমে রেখে দিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে। ইতিমধ্যেই হুড়হুড় করে লোক আসছে, অজস্র লোক, হাজারে হাজারে লোক আসছে, এবং লাইনের সংখ্যা লম্বা হয়েই যাচ্ছে। এবং লাস্ট এমন একটা পরিস্থিতি দাঁড়ালো, আমি ভাবলাম হয়তো ওরা দর্শন করে ফেলতে পারবে, আমার আর দর্শন কোনো মতেই হবে না। কেননা যেখানে লাগেজ রাখার কাউন্টার, সেখানেও লম্বা লাইন রয়েছে। সেখানে লাইন দিয়ে সেই লাগেজ রেখে টোকেন নিয়ে আমি আবার এই মন্দির দর্শনের লাইনে দাঁড়াবো, ততক্ষণে গেট তো বন্ধ করে দেবে, আমার আর দর্শন হবে না। আমি এরকম একটা চিন্তাভাবনায় পড়ে গেছিলাম, এবং মন এত খারাপ লাগছিল যে মহাদেবের একদম দোরগোড়ায় এসে, মহাদেবের চরণের কাছে এসে আমি তার দর্শন পাবো না, মানে মানসিকভাবে আমি সাংঘাতিকভাবে ভেঙে পড়েছিলাম ওরকম পরিস্থিতিতে। তো মোটামুটি এর মধ্যে আমাদের সাথে যারা ছিল ওরা তো লাইনে দাঁড়িয়ে গেছে। তারপরে আমি লাগেজ জমা করতে করতে লাইনেও প্রচুর লাইন পড়ে যাচ্ছে। তো এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল। আমি যখন ওই লাগেজের কাউন্টারে দাঁড়িয়েছিলাম, লাগেজের কাউন্টার কিছু সময় পর ক্লোজ করে দিল, ফ্রন্টে গেট ক্লোজ করে দিল। ওরা বললো যে আর লাগেজ নেওয়া হবে না, কারণ আমাদের আর ক্যাপাসিটি নেই, আপনারা আরও পিছনের দিকে চলে যান, আরও প্রায় 1 কিলোমিটার হেঁটে পিছনের দিকে যান, ওখানে লাগেজ আপনাকে রাখতে হবে। তা আমি দেখলাম এ তো কোনোভাবেই আমার দর্শন হবে না যা আজকে হচ্ছে। তারপরে কি করলাম জানেন? আমি আমার জুতোটা, আমি যে জুতো পরে গেছিলাম, সেই জুতোটা একদম মোজা জুতো খুলে একটা পাথরের ভাঁজে কোনো মতে হচ্ছে আমি গুজে রেখে দিলাম। গুজে রেখে দেওয়ার পরে আর পিঠে একটা পিঠ ব্যাগ নিয়েছিলাম, তার সঙ্গে আমার যে মোবাইল, ক্যামেরা ছিল, গ্যাজেটগুলো ছিল, সেইগুলো ওই ব্যাগের মধ্যে রাখলাম, টেল্টগুলো খুলে রাখলাম। আমরা যারা ব্লগিং করি, ক্যামেরা দিয়ে প্রায় 1.5-2 লাখ টাকা সেট আপ থাকে আমাদের কাছে সব সময়। তো সেই জিনিসগুলো ব্যাগের মধ্যে রাখলাম, রেখে ওদেরকে খুবভাবে রিকোয়েস্ট করলাম যে আমার ব্যাগটা রাখুন। ওরা কিছুতেই রাজি হচ্ছে না। ওরা বলছে আপনি হেঁটে চলে যান, 1 কিলোমিটার পিছনে আবার লকার রুম আছে, ওখানে অত চাপ নেই, ওখানে রেখে আসুন।
তারপরে এই করতে করতে ওদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, আমার মতো অনেক লোক কথা কাটাকাটি করছে। আমি ওদের করেছিলাম পিছনের দরজায় চলে গেছিলাম, মানে যে রাস্তা দিয়ে ওদের স্টাফ ঢোকে ওই রাস্তা দিয়ে ওদের সাথে কথাবার্তা বলছি, কেননা সামনের যে কাউন্টার সেটা ওরা বন্ধ করে দিয়েছে। এবার বন্ধ করে দিয়েছে তো কী হয়েছে, এবার লোকের সঙ্গে কথা টথা বলছে, এদিকে ঘুরে এরম করে কথা টথা বলছে। আমি কি করেছি, আমি দেখলাম তার আমার এছাড়ার উপায় নেই, আমি এরম আমার ব্যাগ ধরে ধপ করে এরম লাগেজ রুমের মধ্যে চেলে ফেলে দিয়েছি। চেলে ফেলে দেওয়ার পরে পিছনে ধপ করে আওয়াজ হয়েছে, ওরা এরম করে ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ে বলছে দাদা কী হলো। আমি বললাম ওরম ব্যাগ ফেলে দিয়েছি, ভিতরে আছে ব্যাগ। বলে কোনটা ব্যাগ? আমি বললাম বলবো না, ব্যাগ বলে দিলেই তোমরা ফেরত দিয়ে দেবা, আমার আর দর্শন আজকে আর করা হবে না। তারপরে ওরা দেখছে মহাবিপদ, তারপরে বলছে না না ফেরত দেবো না, অন্তত আপনি বলেন আপনার টোকেনটা অন্তত লিখে দিই, তাহলে আপনি তো ব্যাগ পাবেন। একদম ঠিক আছে, কথা দিতে হবে যে আমার ব্যাগ কিন্তু ফেরত দেওয়া যাবে না, তাহলে আমি ব্যাগ দেখাবো অতগুলো ব্যাগের মধ্যে কোন ব্যাগটা আমার, নাহলে কিন্তু আমি বলবো না, ওরমভাবে চলে যাবো, ব্যাগ হারালে হারাবে, কিছু আমার আর করার নেই। কারণ অমরনাথ যাত্রা এই পর্যন্ত এসে এরপরে যদি আমি আর দর্শন না করতে পারি তাহলে আমাকে আবার ফিরে যেতে হবে, আবার আসতে হবে, যেটা কি আমার পক্ষে অসম্ভব বিষয়, হয় না। তো ওরকম করে জোর জবরদস্তি করে ওরা কথা দিল, ব্যাগ আমি দেখিয়ে দিলাম, ওরা টোকেন লিখে দিল, সেটা পকেটে রাখলাম, রেখে জুতোটা আর দিইনি, জুতোটা জমা দিইনি, জুতোটা পাথরের আড়ালে এইভাবেই রাখা রয়েছে। এইবার মোবাইল টোবাইল নেই, কারোর সাথে কোনো কমিউনিকেশন হচ্ছে না। এবার এই সমস্ত ঘটনা করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেছে, প্রায় 4:30 ক্রস করে গেছে, 4টায় তো গেট বন্ধ হয়ে যাওয়ার কথা। এই সমস্ত ঘটনা করতে করতে 4:30 হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ভেবেছি যে আমার আর দর্শন হলো না, যা সামনে লাইন রয়েছে আর হবে না। আমার সঙ্গে যারা ছিল ওরা হয়তো এতক্ষণ ভিতরে ঢুকে গেছে, ওরা লাইনে রয়েছে, ওরা দর্শন করে বেরোবে, এরকম পরিস্থিতিতে ছিলাম। মন প্রচণ্ড খারাপ আর কি, দাঁড়িয়ে রয়েছি লাইনে, দাঁড়িয়ে রয়েছি। তারপরে মিলিটারিরা পুরো এরকমভাবে সিকিউরিটি ফোর্সরা এরকম করে গেট আটকে রেখেছে, ঢুকতে আর দেবো না, এরকম করে ধরে রেখেছে, মানে বাস টাস দিয়ে ধরে রেখেছে। আর লোককে ছাড়ে অত কষ্ট করে আসার পরে, লোক এরম করে চেঁচামেচি করছে, হই হুল্লোড় করছে। আর আমি চেষ্টা করছি, তখন আর লাইন টাইনের কিছু মানিনি, আমি চেষ্টা করছি কোন ফাঁকা দিয়ে কোন দিক দিয়ে আগে একটু যাওয়া যায়। এরম করে চেঁচাচ্ছে, আমি বাঁকা হয়ে এইদিকে ঢুকছি, বাঁকা হয়ে ওইদিকে ঢুকছি, পিছন থেকে কেউ চিৎকার করছে, গালাগালি দিচ্ছে, কিছু বেশি কথা বলছে। আমি বললাম ওই সমস্ত কথাটা কানে যদি আমার তুলতে হয় তাহলে আমার আর মহাদেবের দর্শন আর এই যাত্রায় হবে না, অমরনাথ যাত্রা আমার দর্শন হবে না। আমি এই করতে করতে কোনো মতে একবার এই দিক একবার ওই দিক, একবার এই দিক একবার ওই দিক করতে করতে সিকিউরিটি ফোর্স যেখানে এরম বাঁশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে না ধরে, একদম পুরো সামনে চলে গেছে আর কি, সামনে চলে গিয়ে রিকোয়েস্ট হচ্ছে, সবাই রিকোয়েস্ট করছে, প্রার্থনা করছে খুলে দিন, এ করুন তা করুন, কিছুতেই কিছু আর খুলছে না। তারপরে অনেক সময় পরে আপনারা দেখবেন না, ভিড় টিড় জমা হয়ে গেলে একটা ভাইব্রেশন আসে, মানে দুলুনি হয় যে এইবার আর কি ভেঙে চুরে ঠেলে ভিতরে চলে যাবে, পরিস্থিতি হচ্ছে সেরকম জায়গায় হয়েছে। আর আমি করতে করতে চলে এসেছি একদম যে ধরে রয়েছে তার পাশেই করে, আর পাশে আমার মনের মধ্যে একটা চিন্তাভাবনা হলো যে সিকিউরিটি ফোর্স তুমি যাই করো, লাঠি পেটা করো আর যাই করো, তুমি অমরনাথ যাত্রীর গায়ে তুমি আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দাও, ঠেলা মেরে ফেলে দাও, যাই করো, তুমি দুটো জিনিস করতে পারবে না। আমার পুরো কনফিডেন্স ছিল যে অমরনাথ যাত্রীকে তুমি গুলি মারতে পারবে না, আর হচ্ছে তুমি লাঠি চার্জও করতে পারবে না, এইটা আমি জানি। তারপরে কি হলো, একটা সময় হলো যেরকম সিকিউরিটি ফোর্সের গা এরকম ধাক্কা দিয়ে হামাগুড়িতে পুরো ভিতরে চলে গেলাম। আর আমাকে আর ওরা ভিতর থেকে আটকাতে যায়নি, কেননা আমাকে যদি আবার ভিতর থেকে ওরা আটকাতে যায় না, পিছন থেকে আরও 50 জন ঢুকে যাবে। তো ওরা দেখলো যে একটা চলে গেছে, আর বাদ বাকিগুলোকে থামিয়ে রাখি, এরকম করে ওরা থামিয়ে তখন রেখেছে। তখন আমি চলে এসেছি যে সেফটি যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ক্রস করে ভিতরে চলে এসেছি। তার মানে আমি জানি আমার দেরি হোক যা হোক, 5টা বাজুক 6টা বাজুক, আমি দর্শন ঠিক আজকে আমার হবেই। এবং এই সমস্ত ধস্তাধস্তি করে টোরে অত উপর লেভেলে যাওয়ার পর আমার শরীর খারাপ করছে এবং আমার টিম মেম্বার কারোর সাথে দেখা হচ্ছে না। আমি সাংঘাতিক উৎকণ্ঠায় রয়েছি যে কি হবে, আমার যদি এখানে মাথায় এমনভাবে ঘুরছে যে আমি দপ করে যদি পড়ে যাই সেন্সলেস হয়ে, আমার দেখার কেউ নেই আর কি, এরকম কথা চিন্তাভাবনা করছি। নানান কিছু পজিটিভ নেগেটিভ জিনিসপত্র মাথায় আসছে। আর তার সঙ্গে সঙ্গে যে অমরনাথ যাত্রায় যে ওঠার লম্বা সিঁড়ি আছে, অনেকগুলো ধাপ ক্রস করে উঠতে হয়, তো আপনারা যখন যাবেন সেটাও দেখতে পারবেন। ওই সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থাকতে বেশ কিছুটা ধাপ আগে থেকে একজন সেন্সলেস হয়ে পড়ে গেছে। আর তাকে আর কি সিকিউরিটি ফোর্স চ্যাংতলা করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। তারা দর্শন হলো না, কিংবা হার্ট ফেল করেছে কিনা, মারা গেছে কিনা তাও জানি না, পরিস্থিতি হচ্ছে এইরকম। তারপর এরকম করে লাইনে দাঁড়িয়ে রয়েছি, বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তারপরে অবাক করাভাবে আমার সাথে যারা ছিল
তারা পিছন থেকে এসে আমাকে এরম করে কাজ চাপড়ে বলছে, দাদা তুমি এখানে? আমি বললাম হ্যাঁ আমি তো এখানে, কিন্তু তোরা পিছনে কী করে? বল জানি না, তুমি কী করে আগে ঢুকে গেলে, আমরা তো লাইনে ছিলাম, আমরা তো ঢুকতে পারিনি, আমরা এই যে কেবল তোমাকে দেখলাম, দেখার পরে আমরা কোনোভাবে ঠেলে মেলে চলে এসেছি। আমি বললাম ঠিক আছে, ভালো হয়েছে। এইবার লাইনে দাঁড়িয়ে রয়েছে, লাইনে দাঁড়ানোর পর মানে মাথা ঘুরছে মানে অক্সিজেনের অভাব হচ্ছে আমার শরীরে, আমি এটা বুঝতে পারছি। মাথা এরম 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 করে ঘুরছে আমার। তারপর ওদের দেখে একটু মানসিকভাবে শক্তি জুগলেও বটে, কিন্তু শারীরিক কন্ডিশন ততক্ষণে যথেষ্টই আমার বিগড়েছে আর কি। মাথা এরম 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 করে দুলছে, একটা দিকে পাথরের দিকে হেলান দিয়ে ধরে, এভাবে লোহার একটা রেলিং ছিল, রেলিং ধরে আমি দাঁড়িয়ে রয়েছি। এরম দাঁড়াতে দাঁড়াতে দাঁড়িয়ে রয়েছে, আর উঠতে উঠতে দেখি একদম অমরনাথ প্রভুর অমরনাথ মহাদেবের বরফানি বাবার গুহার পাশেই মিলিটারিরা পুরো বেস ক্যাম্প করেছে, ওখানে মিলিটারি ডাক্তারবাবুরা রয়েছে, ওখানে মেডিকেল চেক আপ করছে এবং ওখানেও লাইন, বেশ ভালোই লাইন। এবং নর্মালি যারা গিয়ে বলছে ভালো লাগছে না, ওদের সেরকম একটা পাত্তা দিচ্ছে না, হাঁটিয়ে দিচ্ছে আর কি। তা আমি দেখলাম যে আমার যা কন্ডিশান, যদি এখান থেকে আমি একটু ট্রিটমেন্ট না পাই তাহলে আমার তো যে কোনো কিছু হতে পারে। এবার আমার যতটা লাগছে, ওদের মেডিকেল ক্যাম্প দেখে সত্যি কথা বলতে আমি একটু বেশি বাড়িয়ে বললাম আমার এই করছে, ও করছে, তা করছে, করা বলাতে ওরা বসালো, ওদের সিটে বসালো, প্রেশারগুলো চেক করলো, গ্লুকোজ দিল, ওর ওষুধ দিল, কেমন লাগছে শুনলো, ওষুধ দিল, খাওয়ালো, অক্সিজেনের লেভেল চেক করলো, সমস্ত কিছু চেক করে বললো ঠিক আছে অসুবিধে নেই। ওখানে 10-15 মিনিট বসলাম, বসে তারপর আমি একদম বরফানি বাবার গুহার মধ্যে ঢুকলাম। সুন্দরভাবে দর্শন হলো, বরফের শিবলিঙ্গ তৈরি হয়ে রয়েছে, ওখানে সাধু সন্তরা রয়েছে, সিকিউরিটি জওয়ানরা রয়েছে। ওখানে কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, অন্য মন্দিরে, আমি রাম মন্দিরেও গেছিলাম, সেক্ষেত্রে পৌঁছানোর পর না একদম তাড়াহুড়ো করে বের করে দেয়, এই জিনিসটা কিন্তু ওখানে কিন্তু ওরা করেনি। ঢোকার পরে মোটামুটি বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট মতো না আমাদেরকে থাকতে দিয়েছিল। ওরা বলছে যে চলুন, কিন্তু অতটা প্রেশারও করছে না। অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট মতো ওখানে ছিলাম, দাঁড়িয়ে থাকলাম, দেখলাম, মন পুরো জুড়িয়ে গেল। তার সঙ্গে সঙ্গে যে পায়রার কথা শোনা যায় না, ওই পায়রার গুহার মধ্যে না ওরকম পায়রা আছে, পায়রা আমি স্বচক্ষে দেখলাম, প্রণাম করলাম তাদের। আপনারা যাবেন, আপনারাও কিন্তু এই জিনিসগুলো দেখবেন। এত উপরে দুর্গম জায়গায়, যেখানে একটা গাছ, একটা ঘাস জন্মাচ্ছে না, সেখানে কি করে এই পায়রা রয়েছে জানি না, এটা মহাদেবের কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব না। সুন্দরভাবে দর্শন করলাম, দর্শন করার পর নেমে আসলাম। আর পরিস্থিতি এরকম তখন হয়েছিল যে মানে চোখ দিয়ে জল আর থামছে না, জানি না, অঝরে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এরকম করে তারপরে নিচের দিকে নেমে চলে আসলাম। একে একে সমস্ত টিম মেম্বাররা যারা ছিল তারাও নিচের দিকে চলে আসলাম। এবার এসে ওখান থেকে বেরিয়ে হেঁটে ব্যাগ-ট্যাগগুলো নিলাম, জুতো-টুতোগুলো পরে মানসিকভাবে এখন শান্তি, যে দর্শন হয়েছে। তোমরা কে জানে যে এরপরে এত বিপত্তি এরপর থেকে শুরু হতে চলেছে আমাদের জীবনে, আমাদের সাথে এরপর থেকে যে আরও যে দুর্গম পরিস্থিতি যা পার করে এসছি, এর থেকে দুর্গম পরিস্থিতি শুরু হতে চলেছে জীবনে, এটা তো আমি ভাবিনি। ওই ব্যাগ-ট্যাগ জুতো-টুতোগুলো নিলাম, নিয়ে নেমে আসলাম। নেমে এসে লঙ্গর থেকে খাবার খেলাম, খাওয়ার পরে ওখান থেকে গরম দুধ খেলাম, সমস্ত কিছু খেয়ে একটু শক্তির সঞ্চার হলো। এবার সবাই মিলে আলোচনা করছি যে সবার শারীরিক কন্ডিশান এরকম লেভেলে যে আবার এই এতটা রাস্তা হেঁটে যাওয়া এক কথায় অসম্ভব। তো আমরা তখন চিন্তাভাবনা করলাম তাহলে কি করা যায়, একটা ঘোড়া বুকিং করতে হবে। ঘোড়া বুকিং কাউন্টারের দিকে এবার আমরা আস্তে আস্তে অগ্রসর হলাম। এবার ওখানে একটা নিয়ম রয়েছে, মানে এবার ঘোড়াওয়ালাকে আমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে, সেই ঘোড়ার আইডি কার্ড দেখে ওরা রিসিভ বানিয়ে দেবে, সেরকম আর কি সিস্টেম ওখানকার। এবার সেই মতো আমরা একটা ঘোড়াওয়ালার সঙ্গে কথা বললাম, আমরা 4 জন রয়েছি, 4 জনের জন্য ঘোড়াওয়ালাকে ঠিক করলাম। আমরা ঘোড়াওয়ালাকে ঠিক করার পর ঘোড়াওয়ালাকে কাউন্টারে নিয়ে আসলাম। ঘোড়াওয়ালার আইডি কার্ড দেখে নিল এবং কাউন্টারের লোক ঘোড়াওয়ালাকে শুনলো যে এরা 4 জন রয়েছে, তোমার কাছে কি 4টে ঘোড়া আছে? বলছে হ্যাঁ 4টে ঘোড়া আছে। তো এইবার যথারীতি আমরা ঘোড়ার যে টাকা জমা দিলাম, ওই 2000 টাকা হবে হয়তো, 1900 সামথিং কিংবা 2000, আমার এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা খেয়াল নেই।
4 জনের জন্য রাউন্ড ফিগার আমি 8,000 টাকা ধরে নিলাম। 8,000 টাকা জমা দিলাম কাউন্টারে। এবার কাউন্টারে টাকা জমা দিলাম, রিসিপ্ট দিল আমাদের ঘোড়ার আইডি কার্ডটা আমাদের কাছে রাখলাম, ঘোড়াওয়ালার আইডি কার্ডটা আমাদের কাছে রাখলাম। সমস্যা বাঁধলো এরপর থেকে এরপরে গিয়ে দেখা যাচ্ছে যে ঘোড়াওয়ালা 4টে ঘোড়া নেই, 3টে ঘোড়া আছে, 3টে ঘোড়া রয়েছে। এবার ঘোড়াওয়ালার সাথে এবার গন্ডগোল বেঁধে গেছে। আমি বললাম যে কী ব্যাপার, 4টে ঘোড়া নিয়ে তোমাদের সঙ্গে কথা হয়ে 4টে ঘোড়া নেই কেন? এবার ও বলছে যে আমার নিজের 3টে ঘোড়া আর একটা ঘোড়ার সাথে আমি কথা বলেছিলাম, সে যাবে বলেছিল, কিন্তু এখন সে অন্য ভাড়া টাড়া পেয়েছে, সে নিয়ে চলে গেছে। এবার আমরা তো আর কিছুতেই শুনবো না। আমি বললাম ওইসব জানি না, তোমাকে ঘোড়া অ্যারেঞ্জ করে দিতে হবে, কোত্থেকে অ্যারেঞ্জ করবা দাও। ও বিভিন্ন জনের কাছে খুঁজে বেড়াচ্ছে, এ করছে তা করছে, বাঁকানুবাদ হচ্ছে, একটু কথা কাটাকাটি উত্তপ্ত হয়ে গেছে পরিস্থিতি। সেরম পরিস্থিতিতে ওরা ঘোড়াওয়ালা বললো যে হ্যাঁ ঠিক আছে, ম্যানেজ করে দিচ্ছি। ইতিমধ্যে অন্ধকার হয়ে এসছে, একটু অ্যারেঞ্জ করে দিচ্ছি বলে আমাদের রেখে দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন জায়গা দিয়ে খোঁজাখুঁজি করলাম, ঘোড়াওয়ালাকে পাওয়া যায় কি না, পেলাম না। আর এদের মধ্যে যত দেরি হচ্ছে তত হচ্ছে কাউন্টার অঞ্চল থেকে ঘোড়া শেষ হয়ে যাচ্ছে, যাত্রী আসছে, ঘোড়া বুক করে নিয়ে চলে যাচ্ছে, যারা হেঁটে যাওয়ার ছিল তারা চলে যাচ্ছে, পুরো অঞ্চলটা ফাঁকা হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশান। তারপরে আমরা দেখলাম যে যখন পাওয়াই যাচ্ছে না, তখন আবার কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে সেই রিসিভ আর আইডি কার্ড দেখিয়ে ওর এগেনস্টে কমপ্লেন করলাম। আইডি কার্ডটা ওরা সিজ করে নিল, বললো ওর এগেনস্টে পরে অ্যাকশান হবে। আর আমাদের টাকা যা ছিল সেগুলো ফেরত দিয়ে দিল। ফেরত দেওয়ার পর টাকা ফেরত পাওয়ার পর আমরা আবার হচ্ছে ঘোড়াওয়ালা খুঁজতে বেরোলাম। ওই অঞ্চলে বেশ কিছু ঘোড়াওয়ালা ছিল, অল্প ছিল, অ্যাভেলেবেল তখন নেই, তখন শর্টেজ, অ্যাভেলেবেল নেই। খুঁজতে বেরোলাম। বেরোনোর পর ঘোড়াওয়ালারা তখন বেঁকে বসেছে, বলছে যে আমরা ওই কাউন্টারের যে টাকা নিচ্ছে 2,000 টাকা করে পার হেড, ওই টাকাতে আমরা যাব না, আমাদের নিয়ে গেলে আলাদা করে নিয়ে যেতে হবে, কাউন্টারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি বললাম তাহলে কত নেবা তোমরা? এমনিতে কাউন্টারে 2,000 টাকা রেট, তাহলে তোমাদের কত ডিমান্ড? ওরা বলছে একজন 7,000 টাকা করে নেব। হ্যাঁ, একজন 7,000 টাকা, আমরা 4 জন রয়েছি, প্রত্যেকে 7,000 টাকা করে দিতে হবে, অথচ রেট হচ্ছে 2,000 টাকা। ওরা বিষয়টা বুঝতে পেরেছে, এরা বিপদে পড়ে গেছে। এখন যে টাকা বলবো সেই টাকাতে রাজি হয়ে যাবে, সেই জিনিসটার ব্ল্যাকমেল করতে থাকে আমাদের। তা আমরা 7,000 টাকাতে যাবো না, অ্যাকচুয়ালি 7,000 টাকা আমাদের বাজেট নেই 7,000 টাকাতে যাওয়ার। তারপর কি হলো, এই করতে অন্ধকার হয়ে গেল, ওদের সঙ্গে কথা কাটাকাটি চলছে। এর মধ্যে সিকিউরিটি ফোর্সের লোক চলে এসছে। তখন 8টা সাড়ে 8টা বাজে, অন্ধকার হয়ে গেছে। ওই অঞ্চল অন্ধকার একটু পরেই হয়, 8টা সাড়ে 8টা নাগাদ অন্ধকার হয়। অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে যাওয়ার পর সিকিউরিটি ফোর্সের লোক আর থাকতে দিচ্ছে ওই অঞ্চলে, বলছে আপনারা বেরিয়ে চলে যান। এবার আমি বললাম এরকম ঘোড়া খুঁজছিলাম, ঘোড়াওয়ালার এরম করেছে, বলছে ওই সমস্ত কিছু আমরা জানি না, ঘোড়া না পেলে আপনারা পায়ে হেঁটে চলে যান। এরকম খানিকটা প্রেশার করে আমাদের পুশ করলো রাস্তার দিকে। বাধ্য হয়ে আমরা কি করলাম, হাঁটা শুরু করলাম। ততক্ষণ রাস্তা ফাঁকা হয়ে গেছে। আপনার ঘোড়াওয়ালারা যেগুলো যাত্রী যারা ছিল ম্যাক্সিমাম চলে গেছে, 2-1 জন কিছু আছে আমাদের মতো পিছিয়ে, তারা রয়েছে। এবার আমরা হাঁটছি, ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা ফাঁকা, লাইটের রাস্তার কন্ডিশন হচ্ছে বরফ গলা জল আসছে রাস্তা দিয়ে, কর্দমাক্ত রাস্তা, করছে আপনার ঠান্ডা লাগছে, বরফের চাং রয়েছে দেয়ালের এপাশ দিয়ে, সকলের শরীরই দুর্বল। কিছু আমাদের মধ্যে 4 জন ছিলাম, 4 জনের মধ্যে 2-1 জন আগে হেঁটে চলে গেছে, একজনের মাঝে রয়েছে, কেউ লাস্টে রয়েছে। এরকম টুক 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 করে সকলে যে যার মতো করে হাঁটছে, ডিস্টেন্স মেনটেন করে, মোটামুটি ওই 200-250 মিটার এরকম হবে। সবাইকে দেখতে পাচ্ছি, ডিস্টেন্স মেনটেন করে হাঁটছে। এইবার হট থেকে না জানি কোত্থেকে সিকিউরিটি ফোর্সের লোক একটা পিছন থেকে এসে আমাদেরকে ধমক দিল, বললো এই আপনারা এরমভাবে হাঁটছেন কেন, ছন্নছাড়া হয়ে? এরকম ছন্নছাড়া হয়ে হাঁটছি তো কী হয়েছে? বলছে কেন জানেন না, এই অঞ্চলে বিশাল আকারের ভল্লুক আছে রাস্তার উপরে, যখন তখন রাস্তার উপরে চলে আসে, আপনারা জানেন না বিষয়টা? আমি বললাম এই মেরেছে, এইসব তো কিছু জানি না আমরা। এই কথা শুনে সকলের মোটামুটি মাথা পুরো আউট হয়ে গেছে। সকলে এক জায়গায় হয়ে গেলাম, এক জায়গায় হয়ে হাঁটা শুরু করছি। শারীরিক কন্ডিশন কারোরই ভালো নয়। এইভাবে বেশ কিছুক্ষণ চলেছি, প্রায় 1 কিলোমিটার মতো গেছি। এইভাবে যাওয়ার পরে আমাদের মধ্যে একটা ছেলের শারীরিক কন্ডিশন সাংঘাতিকভাবে বিগড়ে যায়। সে মোটামুটি কোনোভাবে হাঁটতে পারছে না, রীতিমতো হাউমাউ করে কান্না করছে, আর আমাকে বলছে দাদা আমাকে যেভাবে পারো ধরো, মানে আমাকে এখানে রেখে দিয়ে চলে যাও, আমি হাঁটতেই পারছি না। এরকম তার কন্ডিশন। পরে ঘটনাচক্রে পরবর্তীকালে আমি জানতে পারলাম যে ওই ছেলের ওরকম হওয়ার কারণ হচ্ছে ও অমরনাথ গুহায় ঢোকার আগে ওখানে স্নান করেছে। ওখানে স্নান করার জায়গা রয়েছে, ঘর করে দেওয়া আছে, স্নান করার জায়গা রয়েছে। ওখানে সচরাচর গরম জল পাওয়া যায়, 100-150 টাকা নেয় গরম জলের বালতি, সেই দিয়ে স্নান করে লোকে যায়। এবার ওখানে এত ডিমান্ড ছিল, ও পাগলা গরম জল না পেয়ে বরফ গলা জল, ঠান্ডা জল দিয়ে পুরো স্নান করেছে। একদম বরফের গ্লেশিয়ারের যে জল আসছে ওই জল বালতি করে তুলে দিয়েছে, ওই জল দিয়ে স্নান করেছে। এবার ওই ছেলে চলে এসছে জ্বর, গা হাত পা ব্যথা,
হ্যাঁ সাংঘাতিকভাবে, হাঁটতেই পারছে না, হাউমাউ করে কান্না করছে। তাও ওকে বাবা শোনা করে বুঝিয়ে টুঝিয়ে কোনো মতে বগলের তলায় হাত দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে কালীমাতা টপ যেটা আছে, কালীমাতা টপের আগে এরকম স্টিপ একটা চড়াই আছে, উঠতে হবে। ওই রকম জায়গায় গিয়ে আমাদের টিমের সেকেন্ড মেম্বার আর একটা ছেলের তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, সাংঘাতিক আর শ্বাসকষ্ট। সে মোটা সোটা, আমার থেকে অনেক মোটা সোটা, সে শ্বাসকষ্ট শুরু হয়ে তার চোখ টোক পুরো এরকম বড়ো হয়ে যাচ্ছে, তাকাচ্ছে বড় করে, এরকম হা করে নিঃশ্বাস নিচ্ছে। আমার তো ভয় হয়ে গেছে, মানে আমার ভরসাতে 4টে ছেলে এসছে, তাদের মধ্যে যদি এখন এই অমরনাথ যাত্রার এই রাতের অন্ধকারে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমি বাড়িতে গিয়ে তাদের ফ্যামিলির কাছে কী জবাব দেবো? আমার মাথার মধ্যে সেই টেনশন ঢুকে গেছে আর কি এই মুহূর্তে আর কি। আমার শরীরও খারাপ ছিল, যথেষ্ট খারাপ ছিল। এদের এই সমস্ত কার্যকলাপ দেখে আমার মনের মধ্যে প্রত্যেকে শক্ত হয়ে গেছি আমি, যে আমাকে অন্তত এদের ঠিকঠাক করে গাইড করে নিয়ে যেতে হবে। তো ও ওরমভাবে নিঃশ্বাস টিশ্বাস নিতে পারছে না, সেই কন্ডিশন দেখে আমি পুরো চিৎকার করে উঠেছি যে কারোর কাছে কি কোনো অক্সিজেনের ক্যান ট্যান আছে নাকি, জোরে আর কি, বিকট জোরে চিৎকার করে উঠেছি। চিৎকার শুনে আমাদের পিছনে আসছিল হচ্ছে এনডিআরএফের টিম। এনডিআরএফের টিমের কাজ হচ্ছে ওই রাস্তা ক্লিয়ার করে দেওয়া, মানে ক্লিয়ার করে দেওয়া মানে রাস্তায় একটা যাত্রীও থাকবে না, রাস্তা ক্লিয়ার করে একদম ওদের ক্লিয়ার রিপোর্ট দিতে হবে, রাস্তায় কোনো যাত্রী নেই, তারপরে হচ্ছে ওদের ডিউটি শেষ হবে। সেরকম আমরা রাস্তা ক্লিয়ার করতে করতে আসছিলো, একটা যাত্রীও ছিল না। আমার কথা শুনে ওরা দৌড়ে এসে ওদের কাছে অক্সিজেনের ক্যান ছিল, যে ছেলেটা পুরো নিঃশ্বাস নিতে পারছিল না ওকে বসিয়ে একদম জল টল চোখে মুখে দেওয়ার পরে মুখে বেশ কিছুক্ষণ অক্সিজেন দিয়ে খানিকটা একটু বোধ করলে তারপরে এনডিআরএফের দুজনের জওয়ান ওকে ধরে একটু করে এগোচ্ছে। এইবার আমি দেখলাম যে ঘটনা অনেকটাই হাতের বাইরে চলে যাচ্ছে। তারপরে দেখলাম যে টাকা নেয় ঘোড়া করতে হবে, অন্তত 2টো ঘোড়া তো করতেই হবে, দুজনের শরীরের কন্ডিশন এরকম, 2টো ঘোড়া করে দিই, আর আমরা যে দুজনা ফিট আছি তাদের একটা ব্যবস্থা যা কিছু নেই আমরা আমাদের মতো করে নেব, এটা চিন্তাভাবনা করছি। আর তার সঙ্গে সঙ্গে রাস্তার পাশ দিয়ে দোকান রয়েছে, কিছু অনেক দূর পর দোকান রয়েছে, যেখানে ওই জলের বোতল, হ্যাঁ কিছু খাবারের দোকান টোকান, চিপস টিপস এইগুলো বিক্রি হচ্ছে পাহাড়ের খাদে। এবং ওদের কাছে আমি রিকোয়েস্ট করছি, একদম হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আজকে রাত মতো কিছু করে হোক আমাদের এই 2টো ছেলেকে একটু আশ্রয় দেন, কালকে সকালেই আমরা একদম চলে যাব, কিছুভাবে যা টাকা নেন দেবো, তা নানান কিছু বলছি, কিন্তু ওরা কিছুতেই থাকতে দেবে না। তারপরে বাধ্য হয়ে আর কী করা যাবে, কোনো যখন উপায় নেই, আর উপায় যখন নেই তখন আর কী করা যাবে, তখন ওদের বুঝিয়ে বাবা শোনা করে কোনো মতে করে হাঁটছি। এবার হাঁটতে হাঁটতে বারারি টপের অনেকটা নিচে এসে একটু ঢালু জায়গা আছে, ঢালু জায়গাতে এসে রাস্তার পাশে পাথরের পর ওদেরকে বসিয়েছি। ওরা সেরকমভাবে চলতে পারছে না, বসানোর পর এবার দেখি রাস্তায় সিকিউরিটি ফোর্সের জওয়ানরা কথা বলছে এবং তাদের কথা শুনে বুঝলাম বাঙালি। আমি কাছে গিয়ে বললাম যে এরম অবস্থা, যে করেই হোক একটু ঘোড়া একটু অ্যারেঞ্জ করে দেন। তারা বিষয়টা পুরো শোনার পরে ঘোড়াওয়ালারা যেতে চাচ্ছিল না, কোনো একটা ঘোড়াওয়ালাকে জোর জবরদস্তি করে বললো একে নিয়ে যেতেই হবে, এমার্জেন্সি আছে, জোর জবরদস্তি করে একটা ঘোড়া অ্যারেঞ্জ করে দিল। একটা ঘোড়া অ্যারেঞ্জ করে দেওয়ার পরে এবার আমাদের মধ্যে সব থেকে যা শরীর বেশি খারাপ ছিল তাকে এবার ঘোড়ায় তুলে দিলাম। আমি বললাম তুই ভাই চলে যা, তুই একা চলে যা, সাবধানে থাকবি, চলে যা, তারপর আমাদের যা হয় আমরা দেখে নিচ্ছি। এই করে ওকে পাঠিয়ে দিলাম। এর মধ্যে ওখানে দাঁড়িয়ে রয়েছে আর ওই যা সিকিউরিটি ফোর্সের কর্মচারীরা ছিল ওরা বললো আপনারা আর কিছুক্ষণ দাঁড়ান, আরও কয়েকটা ঘোড়া অ্যারেঞ্জ করে দিচ্ছি। কিন্তু ওখানে দাঁড়াতে পারলাম না, তার একটা কারণ হচ্ছে আবার পিছন থেকে এনডিআরএফের টিম চলে এসে রাস্তা ক্লিয়ার করতে আমাদের থাকতে দিল না, এগিয়ে গেল। তার মানে ওদের সঙ্গে আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল, ঘোড়া পাওয়ার চান্স আবার কমে গেল। আমরা এগোচ্ছি, রাস্তা দিয়ে এরকম এগোচ্ছি, আর যে ঘোড়ায় আসে তাকে অ্যাপ্রোচ করছি যে এরকম ঘোড়া পাওয়া যাবে নাকি, আমরা নিচে যাবো, ঘোড়া পাওয়া যাবে নাকি নিচে যাবো। কেউ যেতে যাচ্ছে না, 2-1 বা যেতে চাচ্ছে, তাদেরকে আবার সেই টাকা দিতে হচ্ছে বেশি, সেই টাকা বেশি দিতেও রাজি ছিলাম আমরা। এরকম চাচ্ছে না, এরকম কন্ডিশনে চলতে আমি এবং আরেকটা ছেলে যে একটু শারীরিকভাবে ঠিকঠাক রয়েছি, ওরা এক জায়গায় রয়ে ঘোড়াওয়ালা একটা এসছে, তার সাথে আমরা দরদাম করছি আর কি, কোথায় নিয়ে যেতে হবে, এও কী করতে হবে, কথাটা তো বলছি। আর আমাদের সঙ্গে আরেকজনও যে ছিল, যে শ্বাসকষ্ট হয়েছিল, সে একটুখানি এগিয়ে গেছে বলতে বেশিটাও নয়, ওই ধরেন 100 মিটার 150 মিটার টুক করতে এগিয়ে গেছে, হেঁটে এগিয়ে গেছে। এবার কিছুক্ষণের মধ্যে দেখি ওই পাশ থেকে হাউ মাউ করে চিৎকার করে উঠেছে ওই ছেলে, আর এইদিকে প্রাণপণে দৌড়ে পালাচ্ছে। এবং ওর চিৎকারের শুনে পাশে সিআরপিএফের জওয়ানরা ছিল, সিকিউরিটি ফোর্সের কর্মচারীরা ছিল, ওরা পুরো এক জায়গায় হয়ে গেছে, সঙ্গে এক জায়গায় হয়ে গেছে। এবার ওর চিৎকার শুনে আমরাও দৌড়ে গেছি।
মানে বেশি দূর না, 100 মিটার কত দূর দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পরে গেলাম কী হয়েছে ভাই, বলছে যে না জানো দাদা, ওই উপর থেকে একটা বিশাল আকারের ব্রাউন কালারের ভল্লুক জানি না কোথা থেকে রাস্তার উপর দিয়ে আসলো, এসে দাঁড়ালো, দাঁড়িয়ে এরম করে এগোচ্ছিল। আমি ওই দেখে আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাও আমি মরণপণভাবে দৌড়েছি। এবং তারপরে ওখান থেকে সিকিউরিটি ফোর্সের কর্মচারীরা হুইসেল দিয়ে লাইট টাইট মারলো, তারপরে নিচের দিকে নেমে চলে গেল। এইবার হয়েছে আমরা পুরো বেঁকে বসেছি, আমি তো পুরো বেঁকে বসেছি। ওখানে কাশ্মীরের পুলিশ ছিল, লোকাল পুলিশ ছিল। আমি বললাম দেখুন স্যার, এই অবস্থা, কোনো মতেই আমরা নিচে যাব না, এই রাস্তায় কোনো সেফটি নেই, ভল্লুকে খেয়ে নেবে আমাদের, কোনো মতেই নিচে যাবো না। আপনি ঘোড়া অ্যারেঞ্জ করে দিতে পারলে ঘোড়া অ্যারেঞ্জ করে দেন, আর না হতে পারলে ওই যেখানে লঙ্গর টঙ্গর যেখানে যা পাবেন আমাদের একটু থাকার জায়গা দেন, সকালেই চলে যাব। এরকম করে রিকোয়েস্ট করার পরে ওরা দেখলো সত্যি তো বেগতিক মতো অবস্থা। তারপরে কি করলো, আমাদের একটা লঙ্গর খুলে দিল। এর মধ্যে আরেকটা কথা বলি, আমাদের পিছন আসছিল আর একটা বয়স্ক মহিলা আসছিল, সেও কিছুতেই হাঁটতে পারছিল না, দম ফুলছিল। ওই আমাদের যে ছেলেটা যেমন অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে, ওর মতো অবস্থা। পিছনে একটা বয়স্ক মহিলা, মোটামুটি ওই ধরুন কত বছর হবে, 55-58 এরকম বছর বয়স হবে না, তার তো একটু হবে, 50-এর উপরে আর কি বয়সটা, যা দেখে আমি গেস করলাম, আসছিল। এবার সে কোনো মতে হাঁটতে পারছে না, কিন্তু এনডিআরএফের জওয়ানরা কিছুতেই ছাড়বে না তাকে, চালিয়ে মাঝি করে তাড়াচ্ছে। কিছুটা ওরম আসার পর সে মহিলা একটা পাথরের উপরে শুয়ে পড়ে পুরো হাতটা এরম করে ছেড়ে দিয়ে মুখ পুরো হা হয়ে গেছে, এবং সে কোনো সেন্সলেস, কথা বলছে না। আমি বুঝলাম এই মনে হয় মারা গেছে। এবারে ওই ঘটনা দেখে আমায় পুরো মেজাজ হারিয়ে ফেলেছি আমি তখন রীতিমতো চেঁচাচ্ছি, ওই এনডিআরএফের টিম আর সিকিউরিটি জওয়ান ছিল, তো চেঁচাচ্ছি যে আপনাদের কারণে আজকে এই মহিলাটা মারা গেল, আপনাদের কারণে মারা গেল, চোখের সামনে মারা গেল। আপনারা যদি একটু রেস্ট নিতে দিতেন তাহলে আজকে এই প্রাণটা যেত না। এবার ওরাও ভেবেছে মারা গেছে, সেই দিদিমাও কোনো কথা বলছে না, ওরমভাবে পুরো উল্টোপাল্টা হয়ে চোখ মুখ ওইভাবে রয়েছে আর কি। সে ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। এবার আমি চেঁচাচ্ছি, আমার মাথা ঠিক নেই, চেঁচাচ্ছি ওই সিচুয়েশান দেখে। তারপরে মোটামুটি প্রায় 15 মিনিট পরে আমি দেখলাম যে সেই দিদিমার জ্ঞান ফিরেছে। তারপরে ওকে চ্যাংতোলা করে নিয়ে আসলো, আমাদের সাথে যোগ করালো, এবং পরিস্থিতিটা এতটাই জটিল হয়ে গেল, সামগ্রিক কারণে মিলিটারির একটা ক্যাম্প আমাদের জন্য খুলে দিল।